নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, গল্প সাথে অস্মিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার জন্য। থাকবেন তো? আজকে আশাপূর্ণা দেবী রচিত ভবিষ্যৎবাণী, আশাপূর্ণা দেবী রচিত ভবিষ্যৎবাণী, এই গল্পটি আমরা সবাই শুনব। তাহলে শুরু করি। আমার জ্যাঠামশাই মেয়েদের বেশি বুদ্ধি থাকাটা মোটেই ভালো চোখে দেখতেন না। চালাক চতুর মেয়ে দেখলে ভারী চটে যেতেন, বলতেন মেয়ে জ্যাঠা। এতে জ্যাঠা শব্দটির প্রতি অবিচার হচ্ছে কি না সে কথাও তলিয়ে দেখতেন না। হেন মনোভাব নিয়ে তিনি যে মেয়েদের সাহিত্য চর্চার শখকে সচক্ষে দেখবেন না, এ কথা বলাই বাহুল্য। কিন্তু তাঁর মতে মেয়েদের পক্ষে সাহিত্য চর্চার শখ একটা দুঃসাহসিক জ্যাঠামি। সেই অবস্থায় হঠাৎ করে আমি লিখলাম এক কবিতা। সেই কবিতাটা আমি লিখেছি, সেটা চাউর হয়ে গেল পরিবারের মধ্যে। খবরটা যেই চাউর হয়ে গেল, সকলের ভাব দেখে মনে হলো আমার সেই প্রেমের কবিতাটুকু যেন ৮২ শিক্ষা ওজনের এক চর হয়ে সারা সংসারের গালে পড়েছে। প্রথমেই মা দেখলেন, দেখে বললেন, ভেতরে ভেতরে এত পাকা হয়ে উঠেছ তুমি, জানতাম না তো। আচ্ছা, তোমাকে শায়েস্তা করা হচ্ছে। ছি 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 ছি, আমার মুখে চুনকালি দিলে তুমি। বাবা দেখেই মুখ গম্ভীর করে বললেন, উঠিয়ে নিয়ে যাও আমার সামনে থেকে, ছিঁড়ে কুচি কুচি করে নর্দমায় ফেলে দাও ওই কাগজ। দাদাদের মধ্যে একজন বললেন, একদিন খেতে না দিয়ে ঘর দোর বন্ধ করে ওকে রাখো, ওর ভেতরের কাব্যি বেরিয়ে যাবে। আরেকজন বললেন, হা হা, সেই সঙ্গে ওর কবিতার খাতাটা আর কিছু কবিতার ওই বইপত্তর ঘরে রেখে দিও, বই দেখে টুকে মারতে হবে তো, নিজে লিখেছে মনে তো হয় না। জ্যাঠামশাই বকলেন না, শুধু দালানে পায়চারি করতে করতে বলতে লাগলেন, প্রতিকার করতে হবে, এর প্রতিকার করতে হবে, এত স্বেচ্ছাচারিতা চলবে না এ বাড়িতে। মনে করেছে বুঝি এ সংসারে মা বাবা কেউ নেই? সেই ধারণা বদলে ছাড়ছি আমি, দাঁড়াও। কবিতা লিখছে মেয়ে, সাধে কি হেমবাবু লিখেছিল কলা পাতে না এগোতে গ্রন্থ লেখা সাধ? জেঠিমা সুরে সুর মিলিয়ে বললেন, সত্যি বাপু, সাহসও বলিহারি। আর সাহস হবে নাই বা কেন? ওপর থেকে আশকারা পায় যে। সমস্ত দিন বাড়িতে আর কোনো কিছু নিয়ে আলোচনা হলো না। প্রধান আলোচ্য বস্তু হয়ে রইলাম আমি আর আমার কবিতা। আমি এই পবিত্র বাড়ির মেয়ে হয়ে পদ্য লিখেছি, তাও আবার ভক্তিমূলক বা করুণ রসাত্মক নয়, একেবারে প্রেমের কবিতা। এ তো একেবারে গড়িত কাজ। সমস্ত ক্ষণ মনে হতে লাগলো পৃথিবী দ্বিধা হও, ঘোরতর একটা কুকাজ করে ফেলেছি, আমার যেন আর এখানে বেঁচে থাকার অধিকারই নেই। অথচ কি করেছি তাও যেন ঠিক ধরতে পারছি না। দিদির আনন্দ কুটিল মুখের দিকে তাকাতে পারলাম না একবারও। কিন্তু তবু চরম পরীক্ষা বাকি। বাড়ির যিনি প্রধান শাসনকর্তা, জ্যাঠামশায়ের ডান হাত নতুন কাকা, সেদিন বাড়ি ছিলেন না, কি জানি কোথায় যেন গিয়েছিলেন। বাড়ি এলেন পরদিন। নতুন কাকা এসেছে পর্যন্ত আমি কাঁটা হয়ে আছি, গলার আওয়াজ বার করছি না, জোরে হাঁটছি না, ওর সামনে তো বেরোচ্ছি না। মনে মনে ৩৩ কোটি দেবতাকে ডাকছি যাতে আমার প্রেমের কবিতা লেখা প্রসঙ্গটা আর না ওঠে এ বাড়িতে। সেই অভিশপ্ত কাগজখানা হাতে পেলে যে বাবার আদেশেই শিরোধার্য করে কুচি কুচি করে ফেলে দিতাম, তাতে আর সন্দেহ ছিল না। কিন্তু কোথাও তো আমার সেই কবিতা লেখা পাতাটার ছায়া পর্যন্ত দেখতে পেলাম না। কে যে সেটাকে সরিয়ে রেখেছে তার দলিল হিসেব আমি কিচ্ছু জানি না। দেবতারা যে কালা, এ আমি বাল্যবস্থা থেকেই দেখে আসছি। নইলে আমি এত ডাকছি কোনো দেবতাই সাড়া দেয় না, আর যদি শুনতেও পায় চুপ করে আছে। হৃদয়হীন দেবতা সব। আমার সেই আকুল প্রার্থনার কোনো ফলই বেরোলো না। যথাসময় নতুন কাকার দরবারে আমার তলব পড়ল।
বাড়িতে আরও যত ছোট ছেলে মেয়ে ছিল সকলেই আমার বদ্ধভূমিতে নিয়ে গেল, পেছন পেছন এলো, আর আমার চোখের সামনে বিশ্বভুবন দুলতে যেন শুরু করলো। দেখলাম নতুন কাকার হাতে আমার সেই প্রেমের কবিতা লেখা কাগজখানি। এদিকে আয়, আমি স্থাণু। এদিকে আয়, আমি অচল। এদিকে সরে আয় বলছি। আমি মন্ত্রাহতের মতো এগোলাম। এ লেখা তোর? সম্মতিসূচক ঘাড় নাড়লাম। নিজে বানিয়েছিস তুই? সম্মতিসূচক ঘাড় নাড়লাম। বলেছি তো, মন্ত্রাহত অবস্থায় আমি তখন। আমার সঙ্গে মিছে কথা? হুঙ্কার দিয়ে উঠলেন নতুন কাকা। আমার চোখে তুই ধুলো দিবি? বল, কোথা থেকে চুরি করে লিখেছিস? কোথাও থেকে চুরি করিনি কাকা। ততক্ষণে শুধু শিশু বাহিনী নয়, বাড়িশুদ্ধ সকলেই প্রায় সেই অঞ্চলে এসে হাজির হয়েছে। নতুন কাকার দৃকপাত নেই, আমার সার নেই। তিনি মুহুর্মুহু গলা চড়াচ্ছেন। ফের মিছে কথা! সেজ বইয়ের ওই ধুরন্ধর মেয়েটি বাড়ির আর সব ছেলে মেয়েকে উচ্ছন্নে দেবে। এ বাড়ির ছেলে মেয়ে কখনো মিছে কথা বলেনি। এতক্ষণে বাকশক্তি আমি যেন ফিরে পেলাম। আরক্ত মুখে বলে উঠলাম, কখনো আমি মিছে কথা বলি না, নিজেই লিখেছি আমি। নিজেই লিখেছ তুমি? বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ? লিখেছিস তো বল, এর মানে কি? ওদিকে তাকিয়ে কি দেখছিস? বল বল, কি লিখেছিস, তার মানে কি? হৃদয়ে তোমার পরশ যে পাই দিবস ও রাতে, এ কাকে লিখেছিস? এই তুমিটা কে? বল, শিগগির লক্ষ্মী ছাড়া মেয়ে, বল। জানি না। জানি না? তোমার হৃদয়ের খবর তুমি জানবে না তো কে জানবে? জানো না তো লিখেছ কেন? কিভাবে লিখেছ? জানি না কিভাবে লিখেছি। না, তোমার অদৃষ্টে আজ মারই আছে। সেজ বউ, ও সেজ বউ, এসো, জিজ্ঞেস করো তোমার মেয়েকে এই তুমিটা কে। মা বললেন, তুমি করো না ভাই, আমার আর রুচি নেই এসবে। নতুন কাকা বললেন, দেখ দেখ, যদি ভালো চাস তো বল, চুরি করে লিখেছিস? তাহলে এবারের মতন আমি মাপ করব। মিছে কথা বলবো কেন শুধু শুধু? সবটা তুই বানিয়েছিস? হ্যাঁ। এরকম আরও একটা লিখতে পারিস? কেন পারবো না, লিখেছি তো আরও একটা। ঘরের মধ্যে যেন বাজ পড়ল, কারণ মুখে কোনো শব্দ নেই। আমার দুঃসাহসের বজ্রাঘাতে সকলের যেন বাকরোধ হয়ে গেছে। নতুন কাকা একটি নস্যি নিয়ে হঠাৎ হুঙ্কার দিয়ে উঠলেন, লুকিয়ে নাটক নভেল পড়া হচ্ছে তা হলো, এবারে আবার লেখাও হচ্ছে? হ্যাঁ, কি বলবো? আমি নির্বাক। প্রতি মুহূর্তে আশঙ্কা করছি ঘর বেতি বিভীষণ দিদি না বলে দেয়। কিন্তু না, দিদি চুপ করেই থাকলো। তখন আবার দিদিকে আমার কেমন যেন দেবী দেবী মনে হলো, এবং কি কৃতজ্ঞতাই না একটা বোধ জাগলো আমার দিদির প্রতি, কি বলবো। পরে অবশ্য বুঝেছি অতটা কৃতজ্ঞতার বাজে খরচ করার দরকার ছিল না। দিদি যে বলে দেয়নি সে শুধু কেঁচো খুঁড়তে সাপ ওঠার ভয়। দুজনেই তো তাহলে পাপে পাপী হব। নতুন কাকা সকলের দিকে একবার জ্বলন্ত দৃষ্টিটা বুলিয়ে নিয়ে নিবদ্ধ করলেন আমার দিকে। বললেন, চমৎকার। সেজ বউ, যাচ্ছ কোথায়? মেয়ের বিদ্যের বহরটা একবার দেখে যাও। শোনো কি লিখেছে। হৃদয়ে তোমার পরশ যে পাই দিবস রাতে, তবুও পরাণ উথলিতে চায় কি বেদনাতে। ভদ্রলোকের বাড়ি ঘাগরা পরা মেয়ের পরাণ উথলে উঠতে চায়, এমন কথা শুনেছ এর আগে? এই ঘাগরা পরিয়ে পরিয়েই এই হয়েছে। কি সেজ বউ, আর ঘাগরা পরাবে ধাড়ি মেয়েকে? মা নির্বাক, নত নয়ন। নতুন কাকা তিক্ত ব্যঙ্গেশ্বরে তৃতীয় লাইন থেকে শুরু করলেন, সারাদিন যেন পথ চেয়ে থাকি কাহার আসে, হতাশায় ফের নিবিড় আধার ঘনায় আসে। আগা পাঁচতলা জল বিছুটি, হ্যাঁ, আগা পাঁচতলা জল বিছুটি এর একমাত্র ওষুধ। মেরো না নতুন ঠাকুরপো, মেরো না। আর মেয়েটাকে মারবে নাকি? মা যেন কাঁদো কাঁদো হয়ে উঠল। নতুন কাকা সহসা উঠে দাঁড়ালেন, এক টিপ নস্যি নাকে নিয়ে বললেন, মার,
এই মেয়েকে মারবো আমি? না সেজ বউ, তা আমার দ্বারা হবে না। তবে হ্যাঁ, মার লাগানোই দরকার বটে বলে আরেকটু এগিয়ে এলেন। ভাবছি নির্ঘাত এবার একটা চড় কষিয়ে দেবে গালে, কিন্তু না, নতুন কাকা মারলেন না। না মেরে যে আবার অধিক করা যায় সেই উদাহরণটাই দেখালেন। এগিয়ে এসে কবিতা লেখা কাগজখানা আমার দিকে ছুঁড়ে দিয়ে একটু ব্যঙ্গমিশ্রিত হাসি হেসে মার দিকে তাকিয়ে বললেন, মেয়েকে একটু শাসন লাগাম দাও, বুঝলে সেজ বউ? এক বাক্যে বলে দিচ্ছি, এ মেয়েকে সাবধানে না রাখলে ভবিষ্যতে পাড়ার ছেলেদের সঙ্গে কিন্তু ভাব করবে। নতুন কাকার সেদিনের ভবিষ্যৎবাণীটি ফলেছিল কিনা সে গল্প আর এখন লেখা চলে না। বড় নাতিটা আজকাল আবার সব পড়তেও শিখেছে, যা পায় টেনে নিয়ে পড়ে। এই গল্পের উপসংহার অন্য। এই সেদিন নতুন কাকার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। পরম আদরে কাছে বসিয়ে বললেন, হবে না, লেখিকা হবে না, আমার ভবিষ্যৎবাণী বিফলে যাবে? বলিনি সেদিন, যেদিন ঘাগড়া পরা এক ফোঁটা মেয়ে কবিতা লিখে বাড়িশুদ্ধ লোককে তাক লাগিয়ে দিয়েছিল, সেদিন বলিনি এ মেয়ে ভবিষ্যতে আরেকটা জিনিয়াস হবে? বড় সুন্দর গল্পটি, তাই না? মানুষ যখন সফল হয়ে যায় তখন কিন্তু তার পাশে সবাই এসে দাঁড়ায়, তাই না? আছে কি আপনার এরকম অভিজ্ঞতা? বলে যান না আমাকে, আমি শুনবো, আমার ভালো লাগবে। সবাই খুব ভালো থাকুন, আর গল্প সাথে অস্মিতার পাশে থাকুন, সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে, আর অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটি করে। নমস্কার।